লেবাননে পূর্ণাঙ্গ অভিযান হলে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে, হুঁশিয়ারি ইরানের। হিজবুল্লাহকে ধ্বংসের সব পদক্ষেপ নেয়ার ঘোষণা তেল আবিবের। গাজায় আবারও শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব, রেড ক্রস কার্যালয়ের কাছেই ইসরায়েলের হামলায় অর্ধশত প্রাণহানি। তীব্র প্রতিরোধের ভিডিও প্রকাশ করল হামাস। আবারও ইউক্রেনে জ্বালানি খাত টার্গেট করল রাশিয়া। জবাবে মস্কোর 3 তেল শোধনাগারে কিয়েভের হামলা। যুদ্ধের আতঙ্কে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইউরোপীয়রা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। পাল্টাপাল্টি হুমকিতে লেবানন সীমান্তে আরও বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের সর্বাত্মক অভিযানের পরিকল্পনার বিপরীতে এবার কড়া হুঁশিয়ারি দিল ইরান। দাবি, তেল আবিবকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা আছে হিজবুল্লাহর। তাই লেবাননে হামলা চালালে চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু বাহিনীকে। এমন বার্তা তেহরানের। ছাড় দিতে নারাজ ইসরায়েলও। হিজবুল্লাহকে ধ্বংসে যে কোনো পদক্ষেপের হুঁশিয়ারি তাদের। মধ্যপ্রাচ্যের অঞ্চলটিকে ঘিরে যুদ্ধের শঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একদিকে গাজায় তেল আবিবের আগ্রাসন, এরই মধ্যে বাড়ছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। কথার লড়াই প্রমাণ করছে যে কোনো সময়ের চেয়ে তুঙ্গে লেবানন সীমান্তের উত্তেজনা। পাল্টাপাল্টি হামলা আর হুমকি ধামকি শঙ্কা বাড়াচ্ছে যে কোনো সময় বাঁধতে পারে বড় ধরনের যুদ্ধ। এমন পরিস্থিতিতে ইরানের হুঁশিয়ারি, তেহরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে সুবিধা করতে পারবে না তেল আবিব। বরং লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরু করলে বিপদে পড়বে নেতানিয়াহু বাহিনী। একই দিন হিজবুল্লাহর উদ্দেশ্যে আবারও হুমকি দিয়েছে ইসরায়েল। নিজেদের অঞ্চল আর নাগরিকদের উপর হামলার সুযোগ দেওয়া হবে না গোষ্ঠীটিকে। নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ, এমন হুঁশিয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে ইসরায়েল তার অঞ্চল এবং নাগরিকদের উপর আক্রমণ চালিয়ে যেতে দিতে পারে না। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে এ লড়াইকে বিশ্বকে তেল আবিবের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের যুদ্ধ সবার যুদ্ধ। ফিলিস্তিনিদের ওপর প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার মধ্যেই আরেকটি যুদ্ধের শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে নতুন যে কোনো সংঘাত এড়ানোর পরামর্শ জাতিসংঘের। আর কোনো স্থানকে যেন গাজার মতো পরিণতি ভোগ করতে না হয়, এমন আহ্বান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। একটি দ্রুত পদক্ষেপ ও ভুল সিদ্ধান্ত কল্পনাতীত বিপর্যয় বয়ে আনতে পারে। বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। 8 মাস ধরে চলমান সংঘাতে প্রাণ হারিয়েছে লেবাননের 4 শতাধিক মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। অন্যদিকে গোষ্ঠীটির হামলায় মৃত্যু হয়েছে 16 সেনা ও 11 ইসরায়েলি নাগরিকের। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় শরণার্থী শিবির টার্গেট করে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকায় 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় অর্ধ শতাধিক ফিলিস্তিনের। রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। আল মাওয়াসি শরণার্থী শিবিরে রাতভর তাণ্ডব চালায় সেনারা। বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন, আহত 50 জন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, তাদের কার্যালয়ের খুব কাছেই ছোড়া হয়েছে মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি টিলার উপর নেওয়া হয় 2টি ট্যাঙ্ক, সেখান থেকে গোলা ছোড়ে ইসরায়েলি সেনারা। তবে ক্যাম্পে হামলার দায় অস্বীকার করেছে তেল আবিব। দাবি, বিষয়টি খতিয়ে দেখছে তারা। খান ইউনিস সহ গাজার অন্যান্য অংশেও অব্যাহত হামলা। গাজা সিটির 7টি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। গাজায় হামাসের হামলায় ধ্বংস হলো ইসরায়েলের সাজোয়া যান। গাজা সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার তেল আবিবের সামরিক ঘাঁটি। উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। গাজা সিটিতে পাল্টা অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেড। এতে দেখা যায় ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট ছুটছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা। টার্গেট করা হয় সেনাদের স্থাপনা ও সাজোয়া যান। ঘাঁটিতে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় ভিডিওতে। ক্ষতিগ্রস্ত হয় একটি হেলিকপ্টার। গাজা সিটির জয়তুন এলাকার এই অভিযানে 2 ইসরায়েলি সেনা নিহত হয় বলে দাবি কাশেম ব্রিগেডের।
গাজায় যুদ্ধবিরতির দাবিতে এখনও অটল হামাস, তবে যুদ্ধ বন্ধে যে কোনো উদ্যোগকেই স্বাগত জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন, গাজায় হামলা বন্ধের নিশ্চয়তা দেবে এমন যে কোনো প্রস্তাব মানতে রাজি ফিলিস্তিনি গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের উপর যুদ্ধাপরাধ প্রতিরোধ সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান হামাস প্রধান। যুদ্ধবিরতি ছাড়াও গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবি স্বাধীনতাকামীদের। বন্দি বিনিময় চুক্তির উপরও দেন গুরুত্ব, যদিও তেল আবিবের স্পষ্ট জবাব, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামাবে না নেতানিয়াহু বাহিনী। আবারও ইউক্রেনের জ্বালানি খাতকে টার্গেট করল রাশিয়া। বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালিয়েছে বড় ধরনের হামলা। বৃহস্পতিবার দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রাতভর চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসাইল হামলায় জাপোরজিয়া এবং লভিভে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও একটি স্কুল। রাশিয়ার ছোড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কিয়েভ। পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার 3টি তেল পরিশোধনাগার টার্গেট করেছে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে তুমুল লড়াইয়ের দাবিও করেছে। রাশিয়ার একাধিক এলাকা লক্ষ্য করে ছুড়েছে হাইমার্স রকেট ও ড্রোন। অবশ্য এগুলোর বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনের ড্রোন হামলা থেকে বাঁচতে অভিনব কৌশল নিয়েছেন ইউক্রেনীয় সেনারা। ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচতে রাশিয়া থেকে জব্দকৃত এক সাঁজোয়া যানকে ব্যবহার করছেন তারা। তবে ট্যাঙ্কটি সুরক্ষা প্রদানের সক্ষমতা নিয়ে শঙ্কিত ইউক্রেনীয় সেনারা। চলমান হামলায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাঙ্কটির বেশিরভাগ অংশ। এছাড়া এর ধারণ ক্ষমতা ও প্রযুক্তিগত ফাংশনও অনেক পুরনো। রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছের গ্রাম ক্লিশচিভকা থেকে রাশিয়ার একটি ট্যাঙ্ক জব্দ করে ইউক্রেনীয় সেনারা। জব্দকৃত এই ট্যাঙ্কটি এখন পরিচিত বার্ন ট্যাঙ্ক নামে। 28 মাসের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রণক্ষেত্র। ড্রোন হামলা থেকে বাঁচতে ট্যাঙ্কগুলোকে কিছুটা পরিবর্তন করে শেল্টার হিসেবে ব্যবহার করেন সেনারা। ইউক্রেনীয় সেনাদের দাবি, জব্দকৃত ট্যাঙ্কটিও ড্রোন হামলা থেকে বাঁচতেই ব্যবহার করেছেন রুশ সেনাদল। ট্যাঙ্কের ভেতর প্রবেশ করা ও বের হওয়া দুটোই কষ্টসাধ্য। ভেতরে খুব আটসাট করে কষ্ট করে থাকতে হয়। এছাড়া তীব্র দুর্গন্ধে বেশিক্ষণ টেকাই দেয় সেখানে। যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাঙ্কের বেশিরভাগ অংশ। এছাড়া ট্যাঙ্কের ভেতরে জায়গা কম থাকায় এর ধারণ ক্ষমতাও কম। যেগুলো দিয়ে সাধারণত এফপিভি ড্রোন প্রতিহত করা যায়, ট্যাঙ্কে কিছুটা পরিবর্তন এনে শেল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ভেতরে খাবার সামগ্রী পেয়েছি, যা নিশ্চিত করে ট্যাঙ্কের ভেতরে থাকার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল। তবে রুশ সেনাদের অনুকরণে ড্রোন হামলা থেকে নিজেদের প্রাণ রক্ষা করতেই ট্যাঙ্কটি ব্যবহার করছেন ইউক্রেনীয় সেনাদল। ক্লিশচিভকা গ্রাম থেকে ট্যাঙ্কটি জব্দ করার পরই ট্যাঙ্কের গায়ে সেঁটে দেওয়া হয়েছে ইউক্রেনের পতাকা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আতঙ্ক ইউরোপ জুড়েই। শক্তিশালী হয়েছে চীন সহ পশ্চিমাদের অন্য শত্রুরাও। এমন পরিস্থিতিতে নিজেদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে সহায়তা দিতেও প্রয়োজন বিপুল অস্ত্র। আর তাই ইউরোপে বেড়েছে যুদ্ধ সরঞ্জামের ব্যাপক চাহিদা। এই সুযোগে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন নতুন অস্ত্রের কারখানা তৈরি করছে সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন। আগের চেয়ে অনেক বেড়েছে ইরান, চীন, উত্তর কোরিয়া সহ পশ্চিমাদের সব শত্রু দেশেরই সামরিক সক্ষমতা। বৈশ্বিক এই অস্থিরতায় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছে ইউরোপ জুড়ে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্প্রতি প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে ইউরোপীয় দেশগুলো। পাশাপাশি অঞ্চলটির বেশিরভাগ দেশই নিজেদের ভান্ডার থেকে সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে। আর তাই ইউরোপে ব্যাপক বেড়েছে অস্ত্রের চাহিদা। এই সুযোগকে কাজে লাগাতে তৎপর বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানও বাড়াচ্ছে উৎপাদন। কেউ কেউ তৈরি করছে নতুন নতুন কারখানা। বর্তমানে ক্ষেপণাস্ত্রের চাহিদা সবচেয়ে বেশি।
প্রতিরক্ষা সরঞ্জামের ব্যাপক চাহিদা বেড়েছে। সবচেয়ে বেশি চাহিদা মিসাইল ও গোলাবারুদের। বেশিরভাগ পশ্চিমা দেশেই নিজেদের যোগান থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও এই অস্ত্র সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের সমর ভান্ডার শক্তিশালী রাখাও জরুরি। ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতেই ইউরোপের অস্ত্র কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। And where many Western countries also build stronger. ইউরোপের চাহিদা মেটাতে নতুন মিসাইল ফ্যাক্টরি চালু করেছে নরওয়ের কংসবার্গ গ্রুপেন। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দাবি, নতুন কারখানা উল্লেখযোগ্য হারে বাড়াবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা। এতে তৈরি করা হবে মূলত নেভাল স্ট্রাইক মিসাইল ও জয়েন্ট স্ট্রাইক মিসাইল। পাশাপাশি F-35 ফাইটার জেটের জন্য ক্রুজ মিসাইলও তৈরি হবে নতুন কারখানায়। এখন আমাদেরটাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল ফ্যাক্টরি। গ্রীষ্ম শেষে এটি উৎপাদন শুরু করবে। কয়েক বছর ধরে ব্যাপক মিসাইলের চাহিদা দেখা যাচ্ছে। অনেক দেশই তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এ কারণেই আমরা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নেই। ব্যাপক চাহিদার কারণে ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ তাদের অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক নিরাপত্তা চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই ধরনের চুক্তি বাস্তবায়িত হলে বিঘ্নিত হবে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সমঝোতাটি খোদ মস্কো সমর্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে, ফলে অস্থিতিশীল হয়ে উঠবে অঞ্চলটি। এর আগে এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে আখ্যা দেন চুক্তিটিকে। সম্প্রতি একে অপরকে সামরিক সহায়তা ও নিরাপত্তার সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে মস্কো ও পিয়ংইয়ং। হামলার শিকার হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুই দেশ। আবারও ম্যাচ শুটিংয়ের ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। আরকানসাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত আরও 10 জন। আহতদের মধ্যে 2 পুলিশ কর্মকর্তাও রয়েছে। শুক্রবার ফোর্ডাইস শহরের একটি সুপারমার্কেটে হয়েছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ বাইরে থেকেই এলোপাতাড়ি গুলি ছুটতে ছুটতে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী দুর্বৃত্ত। মার্কেটের দেয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আহত হয় হামলাকারী। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনো। পাকিস্তানে কোরআন অপমাননাকারী সন্দেহে এক পর্যটককে পুড়িয়ে মারার ঘটনায় চলছে তোলপাড়। খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। কোরআন পোড়ানোর দায়ে পুলিশের হাতে তুলে দেবার পরও তাকে ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। গণপিটুনির পর আগুন ধরিয়ে দেয় শরীরে। এই ঘটনার পর আবারও আলোচনায় দেশটির ব্লাসফেমি আইন। খাইবার পাখতুনখোয়ায় পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকা সোয়াত উপত্যকার মাদিয়ান। সেখানে বেড়াতে গিয়েছিলেন মোহাম্মদ ইসমাইল নামের এক ব্যক্তি। হঠাৎ তার বিরুদ্ধে ছড়িয়ে পড়ে কোরআনের পাতায় আগুন দেওয়ার অভিযোগ। মুহূর্তেই শুরু হয় বিক্ষোভ। হামলার শিকার হন ওই ব্যক্তি। এক পর্যায়ে কয়েকজন মিলে তুলে দেয় পুলিশের হাতে, তবে রেহাই পাননি তিনি। শত শত জনতা হামলা চালায় পুলিশ স্টেশনে। ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ভ্যান ও মোটরসাইকেল। ছিনিয়ে নেয় সন্দেহভাজন ব্লাসফেমি অপরাধীকে। গণপিটুনির পর পুড়িয়ে দেওয়া হয় তাকে। এই ঘটনায় 8 পুলিশ সহ আহত হয় আরও 11 জন। কোরআন অবমাননা করেছেন বলে শুনেছি। তারপর বিক্ষোভ শুরু হয়। কয়েকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়। ধীরে ধীরে বিক্ষোভ আরো বড় আকার নেয়। পুলিশ স্টেশন থেকে ছিনিয়ে আনা হয় ওই ব্যক্তিকে। পরে তাকে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ স্টেশনেও আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এই ঘটনায় আটক হয়নি কেউ। স্থানীয় মসজিদের বিরুদ্ধে জনতাকে উস্কে দেওয়ার অভিযোগ করেছে পুলিশ। অজ্ঞাত কয়েকশো হামলাকারীকে দায়ী করে হয়েছে মামলা। চেষ্টা চলছে দুর্বৃত্তদের শনাক্তের। এলাকাটির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে আতঙ্কে শহর ছেড়ে যাচ্ছে পর্যটকরা। পাকিস্তানের আইন অনুযায়ী ইসলাম ধর্মের যে কোনো ধরনের অবমাননার সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। ব্লাসফেমি আইনে এখনও কারো সাজা কার্যকর না হলেও গণপিটুনিতে হত্যাকাণ্ড হয়েছে বহুবার। গত মাসেও কোরআন অবমাননার সন্দেহে পাঞ্জাবে 72 বছর বয়সী এক খ্রিস্টান ব্যক্তির ওপর হামলা চালায় জনতা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
আরও অবনতি হয়েছে চীনের বন্যা পরিস্থিতির। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অনেকে। টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং। প্রবল বর্ষণে ফসলি জমি সহ তলিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা। একাধিক ব্রিজ ও সেতু ভেঙে পড়ায় বিপর্যস্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। এখনও বন্যার পানিতে আটকা পড়ে আছেন অনেকে। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এখনও চলছে উদ্ধার কাজ। নজিরবিহীন এই দুর্যোগে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার অর্ধ লাখের বেশি মানুষ। ধারণায় পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় $650 মিলিয়ন। অঞ্চলটিতে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড করা হয় সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত, যার জেরে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। আবারও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নজিরবিহীন ব্ল্যাক আউটের কবলে ইউরোপের কয়েকটি দেশ। শুক্রবার 4 বলকান দেশ আলবেনিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো সহ ক্রোয়েশিয়ার বেশ কিছু এলাকায় একযোগে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এতে চরম দুর্ভোগে পড়েন দেশগুলোর নাগরিকরা। ব্ল্যাকআউটের কারণে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় দেশগুলোর রেস্তোরাঁ, ক্লাব, সুপারমার্কেট সহ প্রয়োজনীয় দোকানপাট। বিদ্যুতের অভাবে অকার্যকর হয়ে পড়ে সড়কের ট্রাফিক লাইট, ব্যাহত হয় যান চলাচল, সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ইলেকট্রিসিটি সরবরাহ না থাকায় থেমে যায় কমিউটার ট্রেন চলাচল। এখন পর্যন্ত জানা যায়নি ব্ল্যাকআউটের কারণ। ধারণা, তীব্র দাবদাহে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে এই গোলযোগ। অতিরিক্ত গরমে বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলটিতে বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। দক্ষিণ ইউরোপের ওই দেশগুলোতে কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করা হলো যুক্তরাষ্ট্রের একটি পাওয়ার প্ল্যান্ট। শুক্রবার স্থানীয় সময় সকালে গুড়িয়ে দেওয়া হয় মিশিগানের বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রটির একাংশ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় 9তলা ভবনটি। অনেক দূর ছড়ায় ঘন ও কালো ধোঁয়া। 2022 সালে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে কয়লা চালিত কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেয় ডেট্রয়েট শহর কর্তৃপক্ষ। 2 বছর পর শহরটির সবচেয়ে বড় ব্যাটারি স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্দেশ্যে ধ্বংস করা হয় ট্রেন্টন চ্যানেল পাওয়ার প্ল্যান্ট। গৃহকর্মী নির্যাতনের দায়ে সাজা পেলেন যুক্তরাজ্যের শীর্ষ ধনী প্রকাশ হিন্দুজা সহ তার পরিবারের 4 সদস্য। সুইজারল্যান্ডের একটি আদালতে দেয়া হয় এই রায়। মামলা বলা হয় জেনেভা শহরের বিলাসবহুল একটি বাড়িতে দৈনিক 18 ঘন্টা কাজের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল গৃহকর্মীদের, যাদের বেতন দেওয়া হতো মাত্র $8, যা সুইজারল্যান্ডের ন্যূনতম মজুরির 10 ভাগের 1 ভাগ। ভারত থেকে নিয়ে যাওয়া গৃহকর্মীদের পাসপোর্ট আটকে রাখা ও বাড়ি থেকে বের হতে না দেওয়ার অভিযোগও করা হয়। মামলার রায়ে বলা হয় বাড়ির গৃহকর্মীদের চেয়ে পোষা কুকুরের জন্য বেশি অর্থ ব্যয় করে হিন্দুজা পরিবার। প্রকাশ হিন্দুজা তার স্ত্রী সহ পরিবারের 4 জনকে 4 থেকে 4.5 বছরের কারাদণ্ড দিয়েছে সুইস আদালত। তবে এর চেয়েও গুরুতর মানব পাচারের অভিযোগ থেকে খালাস পেয়েছেন প্রায় 48 বিলিয়ন সম্পদের মালিক ভারতীয় বংশোদ্ভূত এই ধনকুবের। ফিলিপাইনের সাথে উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। ম্যানিলার আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে সমুদ্র সীমায় নজরদারি বাড়ানোর ঘোষণাও দিয়েছে। চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ করেছে ফিলিপাইন, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ম্যানিলা। দক্ষিণ চীন সাগরে আবারও মুখোমুখি অবস্থানে বেইজিংয়ের কোস্টগার্ড ও ফিলিপাইনের নৌবাহিনী। 2 দিন আগে রীতিমতো সংঘাতে জড়ায় দুপক্ষ। একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ম্যানিলার অভিযোগ, ফিলিপাইনের নৌকাকে ধাক্কা দিয়েছে চীনের কোস্টগার্ডের নৌযান, কেড়ে নিয়েছে অস্ত্র, এমনকি হামলা চালিয়েছে তলোয়ার, বর্শা, ছুরি নিয়ে। চীনের অভিযোগ, সতর্কবার্তা উপেক্ষা করে অবৈধভাবে পণ্য সরবরাহ করা হচ্ছিল ফিলিপিনো নেভির ঘাঁটিতে। 2 দেশের চলমান উত্তেজনায় আরও ঘি ঢালে এই ঘটনা। 2 দিনের মাথায় অঞ্চলটিতে মহড়া শুরু করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় কমান্ড। সরাসরি সংঘাত মোকাবেলা, অ্যান্টি সাবমেরিন অভিযান ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ ও দক্ষতা ঝালাই করছে চীনের নৌসেনারা। শুক্রবার সাংহাইয়ে সামরিক বাহিনীর সদস্যদের সাথে জরুরি বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনা করেন বিভিন্ন ইউনিটের সেনাদের সাথে।
দ্বিতীয় টমাসশল বা রেনাইরিফ এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় একটি জাহাজ ডুবিয়ে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ফিলিপাইন। সেখানেই সেনাদের কাছে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ঘিরে উত্তেজনা বেড়েছে চীনের সাথে। এই পথে পণ্য সরবরাহ না করার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। বিতর্কিত এলাকায় পণ্য পরিবহনে বাধা ছাড়াও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের গ্রেফতারের অনুমতি দিয়ে আইন চালু করেছে চীন। এর আগে গত সোমবার দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিসের দক্ষিণ অঞ্চল। প্রাণ হারিয়েছেন অন্তত একজন। প্রচণ্ড তাপদাহের জেরে গত শুক্রবার থেকে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে দ্রুত চারপাশের বনাঞ্চলে ছড়ায় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রতি 10 মিনিটেই আসছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর। দাবানলের কারণে দক্ষিণাঞ্চলে জারি রয়েছে জরুরি অবস্থা। দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার বাতাসের বেগ কিছুটা কমে এলেও জারি থাকবে জরুরি অবস্থা। ইতালির সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো বেজিওর বাড়িতে হামলা চালিয়েছে একদল ডাকাত। বৃহস্পতিবার ভিনসেনজিয়া শহরের কাছাকাছি রবার্তোর ভিলায় অতর্কিত হামলা চালায় 5 বন্দুকধারী। এ সময় রবার্তো ও তার পরিবারকে আটকে রাখে দুর্বৃত্তরা। তছনছ করে পুরো বাড়ি, হাতিয়ে নেয় টাকা, গয়না ও নামি দামি ব্র্যান্ডের ঘড়ি। ডাকাতদের বাধা দিতে গেলে হাতাহাতিতে জড়ায় রবার্তো ও দুর্বৃত্তরা। এক পর্যায়ে বন্দুকের বাড়ি খেয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। চুরি করে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর খবর দেওয়া হয় পুলিশে। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।